গুমরা প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষিতে সাফল্যমণ্ডিত একটি গ্রাম। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামটি যেন একেবারেই সবুজের স্বর্গ। এখানে চারপাশে শুধু সবজি আর সবজি, সত্যি চোখ জুড়িয়ে যায়। প্রিয় দর্শক, আমরা এসেছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা নলকুড়া ইউনিয়নের এক অনন্য গ্রাম গুমরা। আজ আমি আপনাদের দেখাবো এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং কিভাবে তারা কৃষিতে এত সফল। পাহাড়ের পাদদেশে অবস্থিত হয় এই গ্রামটিতে একসময় কোনো ধরনের চাষাবাদ ছিল না, কিন্তু বর্তমানে কৃষকেরা এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ করেন। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ মিজানুর রহমান, স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ আমি এসেছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমরা গ্রামে। প্রিয় দর্শক, এই গুমরা গ্রামে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। আজ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই গ্রামটা এবং এখানকার মানুষের যে জীবনযাত্রা, এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে থাকুন এই গুমরা গ্রামের আদ্যপান্ত কি অবস্থা আছে। আমি বুঝতে পারবো যে এটা সোয়াইছি পরাগায়ন করলে এটার মধ্যে পরবর্তীতে কি ইয়ে হয়, কাকরোল বড় হবে আর কি। আর যদি আপনি এটা না করেন তাহলে কাকরোলটা বড় হবে না, এই তো। প্রতিদিনই কি এটা করেন? হ্যাঁ, প্রতিদিনই সোয়াইতে হয়। ও আচ্ছা। বা একটা ফুল আজকে যেটা আপনি সোয়াইছেন, কালকে আবার কি এটা সোয়াইতে হবে? না, পরবর্তী আবার অন্য ফুল ফুটবো, ওটা পরবর্তী। ওটা আপনারা বুঝতে পারেন যে এটা ইয়ে হয়েছে একদিনে কি ইয়ে গোটাটা চলে আসে, ইয়ের যেটা গোটাটা এই যে কাকরোলের এই গোটাটা আজকে যেটা সোয়াইলাম, এটা আপনার এই 4 থেকে 5 দিন আর বেশিও যাও, 7 দিন এরকম ওভার হয়ে এরপরে এই ফলনটা আসে। আপনারা এটা কেমন করে বুঝতে পারেন যে এটা কালকে আমি এই ফুলটা সোয়াইছি বা পরাগায়ন করছি? এটা মনে করেন কালকে আজকের যে ফুলটা, কালকে যে ফুলটা ফুটবো সেম এরকম হবো না, মানে ভিন্ন রকমের হবো। এটা মানে একদিনে একটা পরিবর্তন চলে আসে। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। প্রিয় দর্শক, বলছিলাম একটি কাকরোলের ক্ষেতের ভিতর থেকে আপনারা দেখলেন যে এই ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণে এখন কাজ হচ্ছে। আমাদের মা বোনেরা কাজ করতেছেন এখানে। আসলে নারী পুরুষ সবাই মিলে তারা কিন্তু এই যে সমৃদ্ধ এই কৃষি কাজ করতেছেন, অনেক সুন্দর। তারা কেউ বসে থাকে না। আপনারা একটু দেখাইলাম যে উঠান, বাড়ির উঠান পর্যন্ত কিন্তু কোথাও খালি নেই। এই ক্ষেতটার মধ্যে প্রচুর কাজ চলতেছে। আসলে আমরা একটু দেরি করে ফেলছি। সকালবেলা যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে আরও মনে হয় অনেক ভালো হতো। আপনারা আরও ভালো কিছু অ্যাক্টিভিটি দেখতে পারতেন, তখন সুবিধা হতো আর কি। তা আপনারা দেখলেন যে এখানে যে ফুল পরাগায়ন করা হয়, কাকরোলের যদি আপনারা পরাগায়ন না করেন তাহলে এখানে কাকরোলের যে মূল ইয়েটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সবজিটা এইটা কিন্তু হয় না আর কি। যার ফলে এটা প্রতিদিনে তা একটা এই কাজ তাদের এটা নিয়মিত কাজে পরিণত করছেন যে কাকরোলকে তারা পরাগায়ন করে। ওনারা বলে ফুল ছোঁয়া দিতে হয়, আর একটা ফুল দিয়ে আর একটা ফুল দিচ্ছে, পুরুষ ফুল নারী ফুল এরকম আছে, ছোঁয়া দেয়। এটা আমরা যেটা কৃষি ভাষায় বলেছি, এটা হচ্ছে পরাগায়ন করা। কাকরোলের পরাগায়ন করতে হয়। আর কাকরোলের কিন্তু বীজ থেকে এর যে চারা রোপণ, এটা কিন্তু হয় না। এটা মূলত এর গাছ থেকেই কিন্তু চারা রোপণ করা হয়। গুমরা গ্রাম ভারতের মেঘালয়ের সীমান্তে অবস্থিত। এই গ্রামটি
চারপাশে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। এই গ্রামের বিশেষত্ব হলো এখানে 1 ইঞ্চি জমিও যেন ফাঁকা নেই। যেদিকে চোখ যাবে শুধু সবজির ক্ষেত। প্রতিটি পরিবারই জড়িত কৃষিকাজের সঙ্গে। এই গ্রাম যেন সত্যিকার অর্থেই সবজির গ্রাম। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে এই পাশে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার পাশে একবারে কত সুন্দর সুপরিকল্পিত একটা ক্ষেত দেখতে পাচ্ছি। ক্ষেতের চারিদিক দিয়ে দেখেন কত সুন্দর করে সুপারি বাগান এবং মাঝখানে কাঁকরোল ক্ষেত। এত সুন্দর পরিকল্পিত এবং প্রত্যেকটা এই জায়গার ক্ষেতের বা সাইডে সাইডে কিন্তু আলাদা আলাদা বাড়িগুলোও এখানকার অনেক পরিকল্পিত। দেখেন বাড়িগুলো কত সুন্দর। ওইখানে একটা বাড়ি আছে, আবার এইখানে একটা বাড়ি আছে। এরকম সুপারি বাগান ক্ষেত, আবার পাশে বেগুন ক্ষেত, এত সুন্দর জায়গা। আসলে এটা পরিকল্পনা ছাড়া সম্ভব না। দীর্ঘদিন ধরে তারা এই কাজটা এখন করতেছেন এবং তাদের এখান থেকে পুরোপুরি সফল। তারা চাকরির প্রতি কোনো টান নেই। অনেকে বহুত রকমের গ্রাম আছে যে গ্রামগুলোতে এখন ম্যাক্সিমাম, আমরা কয়েকটা আদিবাসী গ্রামে গেছিলাম, ম্যাক্সিমাম তারা এখন ঢাকামুখী হয়েছে, গার্মেন্টসে কাজ করেন। কিন্তু এখানকার যে লোকজন আছে, গ্রামবাসীরা আছে, তারা বলতেছে যে না, এখন আর আমাদের ঢাকা সেই গার্মেন্টস করার পরিবেশ নাই। এখন তাদের যে ইনকাম এখান থেকে আসে, তারা যে পরিমাণ আয় করেন, তাতে ঢাকার যে ইনকামটা করেন, ওখানে যে খরচটা হয়, এই খরচ তাদের ইনকামের চাইতে দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এখানে যে আয়টা করেন তাদের পুরোটাই থাকি যায়। এখানে কিন্তু কোনো ব্যয় নেই, পুরোপুরি তাদের আয়ের উৎস এখন তাদের বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে পিছন সামন সব জায়গায় তারা 1 ইঞ্চি জায়গা এখানে ফাঁকা রাখেনি। এত সুন্দর পরিকল্পিতভাবে তারা তৈরি করেছেন। দেখুন, আপনারা দেখতেছেন যে একবারে আমরা কিন্তু এখন একটা মেইন রোডের মধ্যে দাঁড়িয়ে আছি। এই রোডটার এই সাইডেও সবজি বাগান, আবার এই সাইডেও সবজি বাগান। এটা আবার নতুন করে তৈরি করতেছে, এই সবজিটা উঠে যাবে। এবং তারা যেটা বললো যে সবজি বছরে 2টা ফসলই হয় এবং 2টা ফসলের মধ্যে এই যে নিচে যে ফাঁকা, এই ফসলটা যখন উঠে যাবে, উঠে যাওয়ার আগেই তারা কিন্তু আরেকটা ফসল তৈরি করবেন। নিচে যে ফসলটা আবার সিম বা বটবটি যে লাগাবেন, এইটা উপর দিকে উঠে এই জাংলে পর্যন্ত উঠে যখন উপরে উঠে যাবে, তখন তারা এই গাছটা কেটে দেবেন। এই গাছটা কেটে দেওয়ার পর ওই ফসলটা আবার নতুন করে উঠে যাবে। দেখেন কত কম সময়ে কত তাড়াতাড়ি একটা ফসল উঠানো যায়। তারা কিন্তু এই পরিকল্পনাগুলো জানিয়ে গেছে। দেখেন বেগুন ক্ষেত, এখানে কিন্তু বেগুন ক্ষেতটা হচ্ছে। এই সময়ে বেগুন আসলে খুব কঠিন ব্যাপার, তারপরও তাদের এই সময় প্রচুর পরিমাণে বেগুন ক্ষেত আছে। এখানে বেগুন ক্ষেত হয়ে থাকে, আবার সাইডে কলা বাগান। আসলে এই গ্রামে আসি আমি যতটুকু দেখলাম যে মন জুড়িয়ে যাওয়ার মতো। যদি বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় এইরকম সবজি ক্ষেত হতো, তাহলে বাংলাদেশ সমৃদ্ধ হতে দেরি হতো না। আমরা অবশ্যই একটা উন্নত দেশে পরিণত হয়ে যেতাম। প্রিয় দর্শক, এখানে উৎপাদিত হয় বিভিন্ন ধরনের সবজি, যেমন লাউ, ঝিঙ্গে, কাঁকরোল, শসা, শাক, বেগুন এবং আরো অনেক কিছু। এবং পাশাপাশি এখানে গোলাপ ফুলের চাষও করা হয়। এখানকার সবজি এত পরিমাণে উৎপাদিত হয় যে স্থানীয় চাহিদা পূরণ করে সরাসরি ঢাকায় পাঠানো হয়। প্রিয় দর্শক, আমরা কাঁকরোল ক্ষেত, এখানে অবশ্য অনেক ধরনের ফসল দেখলাম। যে কাঁকরোল ক্ষেত দেখে আসলাম, লাউ, কুমড়া, বেগুন ক্ষেত, এমনকি আদা, যে আদা রসুনের ক্ষেতও এখানে অনেক বেশি। এখানে আমরা এসে দেখতেছি আরেকটা নতুন ক্ষেত, যেটা তরই বলি আমরা। এটা প্রচুর পরিমাণে দেখেন আপনারা তরই ধরছে। প্রিয় দর্শক, পাশে আমরা দেখতেছি একটা গোলাপের বাগান। আমি আপনাদের চেষ্টা করব, যত কষ্টই হোক, অবশ্য
হ্যাঁ নিচু তো খুব সমস্যা, তারপর চেষ্টা করবো এই গোলাপের বাগানটা দেখানোর জন্য। আমরা একবারে চলে এসেছি। এটা আসলে ভিডিও করা খুব কষ্টকর, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এটা মূলত গোলাপের বাগান। আরেক ভাই গোলাপের বাগানে কাজ করতেছে অনেক সুন্দরভাবে। আমরা জালের ভিতর দিয়ে পড়ে গেছি একবারে। দেখুন এটি দুই সাইডে এর তরই বা গাছ, এক সাইডে কাকরোল বাগান, আর মাঝখানে এই আপনাদের যে গোলাপের বাগান করছে ভাই, অনেক সুন্দর লাগতেছে গোলাপের বাগানটা। আমার মনে হয় যখন শীত শুরু হবে, শীতের সময়, শীতকালে এই গোলাপের বাগান দেখতে যা মনে হবে অন্যরকম, কত সুন্দর। সবজি বাগানের মাঝখানে এই গোলাপের বাগান দেখতে খুবই ভালো লাগতেছে। কদু আছে, কাঁঠাল আছে, ঝিঙ্গা আছে, বাগুন আছে। ধাপে ধাপে কি মানে সব রকম ফসলই এখানে হয়? মানে এখন এখন একটা সিজন চলছে এবং এই সিজনে বর্ষার পরে আবার গিয়ে আরেক নতুন ফসল উঠবে, মানে এরকম ধাপে ধাপে সব রকম ফসলই মোটামুটি আপনারা এই গ্রামের মধ্যে তিন হয়, সবই হয়, সব সবজি হয়, সব সবজি হয়। হ্যাঁ, করলে হয়। না, এখানে যেটা বললো যে এই ক্ষেতটা তোলার আগে নিচে সিম গাছ উঠে, তারপর এই যে জাংলাটা আছে এটার উপর দিয়ে উঠে যায়, তারপর এই ফসলটা কেটে দেয়, তাই তো? কেটে দেয়। না, কেটে দিলে আবার পরবর্তীতে ওইটা চলতেই থাকে না? এইভাবে বছরে দুইটা ফসল হয় না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে চাচা। তো প্রিয় দর্শক, যেহেতু এই গুমরা গ্রামটা অনেক বড় গ্রাম, সেজন্যই আমরা অনেকটা চিন্তা করলাম যে এটা আসলে আপনাদের এক পর্বে দেখানো সম্ভব না। এটা আজকে আমরা প্রথম পর্ব এখানেই শেষ করে দিচ্ছি। আমরা বাকি যে গ্রামটার বাকি অংশটা ইনশাল্লাহ আপনাদের পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। এই ছিল আমাদের গুমরা গ্রামের ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন। সকলকে পর্যন্তই ধন্যবাদ।